চোখে গালে হাত দিয়ে ফারজানা উত্তেজিত হয়ে বলল, তুমি আমাকে মারলে? এজন্যই বলি তোমার চেয়ে আমার আগের জামাই ভালো ছিল। ও কোনোদিন আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা ফুলের টোকাও দেয়নি। তোমাকে মারেনি না? হ্যাঁ, আমাকে কোনোদিন মারেনি, কিন্তু তোমাকে ডিভোর্স দিয়েছে। কারণ তোমার এই বদভ্যাসগুলোর কারণেই তোমাকে ডিভোর্স দিয়েছে। তুমি খোঁটা দিলে। আমি তোমাকে বারবার বলেছি আমার অতীত কথা নিয়ে কথা বলবে না। সেই তুমি আমার অতীত নিয়ে খোঁটা দিলে। আমি খোঁটা দিতে চাইনি, তুমিই প্রথম কথাগুলো তুলেছ। আর তুমি যদি ভালো হতে তাহলে তোমার অতীত নিয়ে আমি কথা বলতাম না। বলেই হনহন করে লিটন রুম থেকে বের হয়ে গেল। ফারজানা ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাহিরে এসে গলা বাড়িয়ে তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, কি এবার মন ভরেছে? শান্তি লাগছে? আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছে, এবার হাসুন, মন খুলে হাসুন। আমি আমার বাবাকে ফোন দিচ্ছি, এক্ষুনি এই বাড়িতে এসে আমাকে নিয়ে যেতে বলবো। এমন সময় ফারজানার শাশুড়ি সুমাইয়া বেগম ফারজানার কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি এসব কি বলছো বৌমা? আমার মন ভরবে কেন? আর আমি হাসবই বা কেন? আপনার ছেলে যে আমাকে মেরেছে সেজন্য হাসবেন। আপনার ছেলেকে শিখিয়ে পড়িয়ে আমাকে মারতে পাঠিয়েছেন। আপনার ছেলে কাপুরুষের মতো আমার গায়ে হাত তুলেছে, এখন তো আপনার মন ভরেছে। দেখো বৌমা, তুমি আমার সাথে তর্ক করছো। এ কথা আমি লিটনের কাছে বলিনি। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি আপনাকে ভুল বুঝিনি, আপনি আমাকে ভুলভাল বলছেন। আপনাকে আমি ভালো করে চিনি। আপনি কত বড় খারাপ। আমার আগের শাশুড়িটা অনেক ভালো ছিল, আমার সাথে আপনার মতো ব্যবহার কোনোদিন করেনি। বলেই হনহন করে ড্রয়িং রুমের দিকে চলে গেল। সুমাইয়া বেগম মনে মনে বলল, তোমার অবস্থা দেখে বুঝতে পারছি আসলেও তোমার আগের শাশুড়ি ভালো ছিল। সোফায় বসে নেকা কান্না করতে করতে ফারজানা তার বাবাকে কল দিল। তার বাবা আলাউদ্দিন আলী কল রিসিভ করতেই ফারজানা কান্না করতে করতে বলল, বাবা গো, লিটন আমার গায়ে হাত তুলেছে। আমি এই সংসারে আর থাকবো না, তুমি এই মুহূর্তে এসে আমাকে নিয়ে যাও। আলাউদ্দিন আলী বলল, কেন গায়ে হাত তুলেছে? কেন গায়ে হাত তুলেছে সেই ব্যাখ্যা দেওয়ার সময় এখন না। তুমি আসবে কিনা বলো। কান্না না করে আগে বল কেন তোর গায়ে হাত তুলেছে। ওর মা কথায় কথায় আমার সাথে ঝগড়া করে, আমাকে বাড়ির সব কাজ করতে বলে, কিন্তু তার মেয়ে পায়ের উপর পা তুলে বসে বসে খায়। সেই প্রতিবাদ করতে গিয়েই আমি নির্যাতনের শিকার হয়েছি। ড্রয়িং রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে লিটনের ছোট বোন পিয়াসা ফারজানার সব কথা শুনছিল। ফারজানা কান্না করতে করতে আবার বলল, তুমি চুপ করে আছো কেন? তাড়াতাড়ি চলে এসো, আমাকে নিয়ে যাও। আচ্ছা একটা কাজ কর, তুই তোর কাপড় চোপড় ব্যাগ গুছিয়ে রাখ, আমি কিছু সময়ের মধ্যে আসছি। বলেই কলটা কেটে দিল। ফারজানা চোখের পানি মুছে দাঁড়িয়ে গিয়ে বাসার ভেতরের দিকে তাকিয়ে বলল, আমার বাবা আসছে, আমি চলে যাব। আমি আর এ বাড়িতে থাকবো না। আমি এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আপনার ছেলে আর আপনার নামে মামলা করব, নারী নির্যাতনের মামলা। মামলার কথা শুনে পিয়াসা পর্দার আড়ালে দাঁড়িয়ে গেল। ফারজানা এক নাগারে চেঁচামেচি করেই যাচ্ছে। চিৎকার চেঁচামেচি করতে করতে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বের হতেই পিয়াসাকে দেখে থমকে দাঁড়ালো। পিয়াসা বলল, মামলা তো করবে, তা তোমার সাথে আমরা কি কি করেছি সেটা কি প্রমাণ করতে পারবে? আমার সাথে তোমরা কি কি করনি সেটা আমাকে বলতে পারো? দেখো ভাবি, কথা বাড়াতে চাই না, সকাল 12টার আগে তুমি ঘুম থেকে ওঠো না। তোমার চা নাস্তা সব আমি তৈরি করে দেই, রান্না বান্না সব আম্মা করে, ঘরদোর সব আমি পরিষ্কার করি। তখন তুমি কি করো? পায়ের উপর পা তুলে টিভি দেখো, না হলে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো। তারপরেও তো আমরা তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না। বানিয়ে বানিয়ে তো ভালোই মিথ্যা কথা বলতে পারো। আজও তো তোমার আম্মু আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই কারণে তোমার ভাই আমার গায়ে হাত তুলেছে। আম্মা তোমাকে শুধু তরকারিটা দেখতে বলেছে, আর তাতে তুমি আম্মার সাথে যে ব্যবহার করেছো তাতে তোমাকে লাঠি দিয়ে পেটানো উচিত। কি বললে তুমি? এত বড় কথা বলতে পারলে? আমার আগের ঘরেও ননদ ছিল, কিন্তু তোমার মতো দরজাল ননদ ছিল না। অনেক ভালো মনের একটা মেয়ে ছিল, তোমার মতো চটাং চটাং করে কথা বলতো না। বলেই হনহন করে চলে গেল। পিয়াসা মনে মনে বলল, তোমার শেষ কথাটা সত্য, আসলে তোমার আগের ঘরের ননদ ভালো ছিল। বারান্দায় দাঁড়িয়ে লিটন উদাস মনে কি যেন ভাবছে। লিটন পেছন থেকে এসে সুমাইয়া বেগম লিটনের কাঁধের উপর হাত রাখতেই লিটন চমকে উঠে পেছনে ফিরল। তুই কাজটা ঠিক করিসনি, বৌমার গায়ে কেন হাত তুললি? মা, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি এ কথা বলতে পারলে? যাই কিছু হোক, আমরা তো সহ্য করছি। এখন বৌমা তো তার বাবার কাছে নালিশ করেছে, তার বাবা এসে যদি উল্টাপাল্টা কিছু বলে কি জবাব দিব বলতো? তোমাকে কোনো জবাব দিতে হবে না, যা বলার আমি বলবো। মা, এভাবে আর নীরব থাকাটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়, তাই নীরবতা ভাঙাটা প্রয়োজন। বৌমা যেমন থাকতে চায় তাকে সেরকম থাকতে দেওয়া উচিত। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ও কথায় কথায় ওর আগের স্বামীর কথা বলে, সেই স্বামী নাকি অনেক ভালো ছিল, সেই শাশুড়ি নাকি অনেক ভালো ছিল, কিন্তু আমি জানি ও সত্য কথা বলে। তারা আসলেই ভালো ছিল, কিন্তু ওর স্বভাব আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, একটুও পরিবর্তন হয়নি। এখন আমরা কি করব? আমরা চাইলেই তো একজনের স্বভাব পরিবর্তন করতে পারবো না। কাউকে পরিবর্তন করা যদি সম্ভব না হয় তাহলে নিজেকে পরিবর্তন করাটা উচিত। বলেই লিটন বাসার ভেতরে চলে গেল। লিটনের মা অনেক টেনশনে পড়ে গেল। ফারজানা ব্যাগ গোছাচ্ছে। লিটন পাশে এসে দাঁড়িয়ে বলল, তাহলে চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমার মতো সুন্দরী মেয়ের গায়ে হাত তোলা হয়, সেই বাড়িতে আমি থাকবো না। খুব ভালো, ভালো তো হবেই। আমার আগের স্বামীর বাড়িতে আমার মূল্যায়ন ছিল, সুন্দরী বলে আমাকে কখনো চুলার কাছে পর্যন্ত যেতে দেয়নি। আর এই বাড়িতে এসে আমি যতটা অপমান হয়েছি তার 100 ভাগের 1 ভাগও ও বাড়িতে থাকতে হয়নি। লিটন মুচকি হেসে বলল, আমি তোমার ইতিহাস ঐতিহ্য সবকিছুই জানি। জানার পরও আমার মায়ের অপারেশনের সময় তোমার বাবা আমাকে টাকা দিয়েছিল, সেজন্যই সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তুমি কি জানো তোমার এক্স স্বামী আসিফ আমাকে তোমার বিষয়ে সবকিছুই 1 গ্রেড বেশি? তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলছো? আমার বিশ্বাস আসিফ তোমাকে কিছুই বলেনি। কেন, তুমি কি হাজী সাহেব ছিলে যে আসিফ তোমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না? আর ওর প্রতি যদি তোমার এত বিশ্বাস, তাহলে তোমাকে ডিভোর্স দিল কেন?
তুমি সত্যি কথা বলছো তো? আসিফ তোমাকে কিছু বলেছে? আমি আসলে এতদিন কিছু বলতে চাইনি, আজ যখন চলেই যাবে তখন তোমাকে বলতে চাইছি। শুনবে কি বলেছে? বলো তাহলে শোনো। তুমি আসিফের মায়ের সাথে সকাল সন্ধ্যা ঝগড়া করতে, পায়ের উপর পা দিয়ে ঝগড়া। বৃদ্ধ মহিলা পায়ে সমস্যার কারণে হুইল চেয়ারে চলাফেরা করত, কিন্তু তোমার কাছ থেকে কখনো সেবা যত্ন পাইনি। উল্টো তোমার কাছে কিছু চাইলে তুমি মুখের উপর না করে দিতে। তারপরও আসিফের মা আসিফকে কখনো কিছু বলতো না। আসিফ জানতো না তুমি বেলা 1টা 2টো পর্যন্ত ঘুমো, কারণ আসিফ সকালবেলা অফিসে চলে যেত আর আসিফের ছোট বোন হোস্টেলে থাকতো, তাই বৃদ্ধ মানুষ রান্না বান্না করতে পারতো না। একদিন সহ্য না করতে পেরে তোমার বেডরুমের দরজায় টোকা দিয়েছিল। তোমার ঘুম ভেঙে গেল, রাগান্বিত হয়ে বিছানা থেকে নেমে বেডরুম থেকে বের হয়ে গেল। অকথ্য ভাষায় গালাগালি করেছিলে সেদিন আসিফের মাকে। ভদ্রমহিলা চুপচাপ মাথা নিচু করে তোমার গালমন্দ শুনছিল। এমন সময় আসিফ বাসার ভেতরে প্রবেশ করলো। মুখোমুখি তোমার আসল রূপটা ওর সামনে বের হয়ে আসলো। বুঝতে পারলো তুমি তার অজান্তে তার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করো। সেদিনই তোমাকে সিদ্ধান্ত নিয়েছিল ডিভোর্স দেওয়ার, কিন্তু তোমার বাবার কারণে সেদিন ডিভোর্স দেয়নি। পরে তোমার অন্যায়, অত্যাচার, একঘেয়েমি স্বভাব আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। আরো অনেক কিছুই আমাকে বলেছে, এগুলো শুনলে সহ্য করতে পারবে না, তাই যেতে যখন চাইছো চুপচাপ চলে যাও। শেষবারের মতো একটা অনুরোধ করব, এরপর যখন বিয়ে হবে সেই হাজবেন্ডকে কথায় কথায় বলো না আমার আগের স্বামী ভালো ছিল, কারণ আমি তোমার গায়ে হাত তুলেছি। আমি ভালো হই কি করে? বলেই বেডরুম থেকে বের হয়ে গেল। কিছুটা নিশ্চুপ হয়ে গেল, বিছানার উপর বসে পড়ল, কিছুটা ভাবনার মধ্যে ডুব দিল। লিটন দরজা খুলে বের হতে যাবে এমন সময় তার শ্বশুর বাসার মধ্যে প্রবেশ করলো। লিটনের শ্বশুর হাসি মুখে লিটনের কাছে জানতে চাইল, কি অবস্থা বাবাজি, কেমন আছো তুমি? আলাউদ্দিনের ব্যবহারে লিটন কিছুটা অবাক হয়ে বলল, ভালো, আপনি কেমন আছেন? ভালো তো থাকতে চাই, কিন্তু এই বুড়ো বয়সে মেয়েটার টেনশনে আর ভালো থাকতে পারি না। তুমি তো ভালো করেই জানো আমার মেয়েটার মাথায় সমস্যা আছে, তারপরও ওই পাগলের সাথে রাগ করো কেন? সবই জানি, কিন্তু কত সময় সহ্য করা যায়? কথা সত্য। আসুন আপনি ভেতরে এসে বসুন। ঠিক আছে চলো ভেতরে চলো। সোফার সামনে এসে আলাউদ্দিন বলল, আমি বুঝতে পারি আমার মেয়েটা তোমাদের খুব কষ্ট দেয়, ওকে কিছুদিনের জন্য নিয়ে যাই, বুঝিয়ে শুনিয়ে দেখি লাইনে আসে কিনা। ফারজানা এসে পাশে দাঁড়িয়ে বলল, তুমি কেন এসেছো? কেমন কথা বলছিস? তুই তো আমাকে আসতে বললি, আসতে যখন বলেছি তখন চলে যাও। ফারজানার কথা শুনে লিটন অবাক হয়ে গেল। কেন, তুই আমাকে কি তাড়িয়ে দিচ্ছিস? মনে করো তাড়িয়ে দিচ্ছি, আমার শাশুড়ি বাসায় নেই, এক্ষুনি চলে যাও, শেষে যেন তোমাকে না দেখে। হঠাৎ তোর কি হলো? তুই না বললি তুই আমার সাথে আমাদের বাড়িতে যাবি? সময় হলে তোমার জামাইকে নিয়ে আমি যাব, তুমি এখন এসো। আলাউদ্দিন আলী মুচকি হেসে লিটনকে বলল, জামাই বাবাজি তোমার বউ কিন্তু আমাকে অপমান করে বের করে দিল, কথাটা মনে রেখো। বলেই বাসা থেকে চলে গেল। ফারজানা লিটনকে জড়িয়ে ধরে বলল, আমি আর কোনোদিন বলবো না আমার আগের জামাই ভালো ছিল, আর কোনোদিন ঘাটতারামি করব না, সংসারের সব কাজ করব। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। প্রিয় ভিউয়ার্স, অতীত নিয়ে নাড়াচাড়া দিয়ে কথা বলার আগে ভেবে দেখুন আপনি অতীতে কি করেছেন। ভুল তো আপনিও করতে পারেন। ভুল কথা বলার আগে, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভুলটাকে শুধরে নিতে শিখুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।